আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসের পড়াগুলো একটু রিক্যাপ করা দরকার আমাদের। যে লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম, জাস্ট তোমাদের একটু রিক্যাপ করে নেই যে আমরা এগুলো 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 পড়ছিলাম কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে চার্জ কি, এটা আমরা দেখছিলাম। তারপর হচ্ছে চার্জের কোয়ান্টাইজেশন দেখছিলাম, এবং এইটা যে মডার্ন ফিজিক্সের সাথে একটু ক্ল্যাশ করে এইটাও আলোচনা করছিলাম মনে হয়। তারপর হচ্ছে তোমার কোলম্বের ওএলও সিইউএলও এমবি কোলম্বের ফর্মুলা দেখছিলাম বা কোলম্বের লটা দেখছিলাম। আর হচ্ছে এই তো, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখছিলাম। এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? সো তো এগুলা যেহেতু আমাদের আলোচনা হয়ে গেছে, তো আজকে আমরা যেখানে আলোচনা করা শুরু করব সেটা হচ্ছে তোমার চার্জের কনজারভেশন নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা শুরু হবে চার্জের কনজারভেশন নিয়ে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় নাকি একটু জুম করা লাগবে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো কনজারভেশন অফ চার্জ, মনে রাখবা যে কোনো কনজারভেশনের ল যখনই পড়বা তখনই মাথায় রাখবা যে এটা আসলে এরকম বোঝায় যে শুরুতে যা ছিল পরেও তা আছে, এই টাইপের কোন একটা কিছু বোঝায়। অর্থাৎ তুমি হুট করে এটা বানাইতেও পারবে না, হুট করে এটা ধ্বংস করতে পারো না, এই টাইপের জিনিস বোঝায়। অর্থাৎ তুমি কনজারভেশন অফ মোমেন্টাম বলো, কনজারভেশন অফ এনার্জি বলো, কনজারভেশন অফ অমুক বলো, বা কনজারভেশন অফ চার্জ বলো না কেন, এইটা সেম জিনিসই বোঝায়। কনজারভেশন অফ চার্জ কি বোঝায়? যে তুমি চার্জ ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারো না, চার্জ ক্রিয়েট অথবা ডিস্ট্রয় করতে পারো না, করা যায় না, যায় না। এই ওয়ার্ল্ডের মধ্যে তোমার টোটাল চার্জের সংখ্যা আগে যা ছিল এখনো কি তাই আছে। অর্থাৎ টোটাল চার্জ, চার্জ এটা কনজার্ভড। ঠিক আছে, টোটাল চার্জ এটা কনজার্ভড। অর্থাৎ চার্জের সংখ্যা তুমি বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, যেগুলো আছে ওইগুলাই তোমার ব্যবহার করে চলতে হবে। ঠিক আছে, একটা প্রোটন আছে। এখন একটা কথা, এখন একটা কথা, আমি কিন্তু কোথাও এই জায়গায় বলি নাই যে মহাবিশ্বে যত সংখ্যক পজিটিভ চার্জ আছে তত সংখ্যক নেগেটিভ চার্জ আছে। আমি কিন্তু কোথাও বলি নাই যে এদের মধ্যে ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে। ঠিক আছে, এটা বিজ্ঞানীরাও জানে না যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সংখ্যা সেম কিনা। তবে এটা শিওর যে তাদের মধ্যবর্তী যে ডিফারেন্সটা আছে এটা সবসময় সেম। অর্থাৎ যদি প্রোটন আর কি বলে এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ সেম থাকে তাহলে তার ডিফারেন্স জিরো, এবং এটা শুরুতেও জিরো ছিল, এখনো জিরো আছে। আর যদি মনে করো তাদের মধ্যে ডিফারেন্স থাকে 10⁻23, তাহলে এটা শুরুতেও যা ছিল এখনো তা আছে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? তার মানে কনজারভেশন অফ চার্জ বলে যে চার্জ তুমি ক্রিয়েটও করতে পারবে না, ডিস্ট্রয়ও করতে পারবে না, টোটাল চার্জের অ্যামাউন্ট এই ইউনিভার্সে এটা কনস্ট্যান্ট, কনজার্ভড। ঠিক আছে, আর কখনোই এটা এখান থেকে অনেক পোলাপাইন অ্যাজাম্পশন যেটা কইরা নেয় যে পজিটিভ নেগেটিভ সেম না, এটা কথাও বলা হয় না যে পজিটিভ নেগেটিভ সেম। তবে এইটা বলতে পারো যে এদের ডিফারেন্সটা সবসময় সেম। ঠিক আছে, তো কনজারভেশন অফ চার্জ এইটাই। তো এইটা কখনো কখনো হচ্ছে অ্যাম্পিয়ার্স এর লতে আমরা দেখবো যে এই কনসেপ্টটা কাজে লাগায় হয়তো অনেক ধরনের টেকনিক্যাল প্রবলেম সলভ করা যায়। তো এই কারণে হচ্ছে এইটা মাথায় রাখতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা লাস্ট ক্লাসে মিস করে গেছিলাম, এটা তোমাদেরকে এখন দেখাবো। তো কনজারভেশন অফ চার্জ আশা করি বুঝছো জিনিসটা কি। এটা জাস্ট এই সিম্পল একটা থিওরি। ঠিক আছে, এটা বইয়ে হয়তো অনেক পরের দিকে পড়ায়, আমি জাস্ট ছোট দেখে এটা আগে পড়ায় ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো লাস্ট ক্লাসে যেটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে মজার একটা বিষয়। সেটা হচ্ছে কুলম্বের লটা একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা দেখব। কুলম্বস ল, ঠিক আছে, কুলম্বস লতে আমরা দেখছিলাম যে সাপোজ এখানে একটা চার্জ আছে, বিন্দু চার্জ, অবশ্যই বিন্দু চার্জ,
আমি তোমাদেরকে গ্র্যাভিটি পড়ানোর সময় এই বিন্দু কথাটার সিগনিফিকেন্স খুব ভালোভাবে বোঝাইছি। সো এখানেও সিমিলার ম্যানার, এখানেও সেম ইম্পর্টেন্স ক্যারি করবে। বিস্তৃত অবজেক্টের জন্য আসলে তোমার বলরেখাগুলোর একটু প্রভাব ভিন্ন হয়ে যায়। তো এই যে একটা চার্জ আছে, সাপোজ এটা কিউ অ্যামাউন্টের চার্জ আর এটা হচ্ছে কিউ অ্যামাউন্টের চার্জ, তো তাদের মধ্যবর্তী অবশ্যই কি থাকবে, একটা ফোর্স থাকবে, পরস্পর পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে এফ ফোর্সে। এই এফ ফোর্সের ভ্যালুটা হচ্ছিল 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয়। একটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট কথা এইটা, যে এই ফর্মুলাটাতে চার্জ দুইটা স্থির, চার্জ দুইটা একটা আরেকটার সাপেক্ষে স্থির। এটা যদি এ চার্জ হয়, এটা যদি বি চার্জ হয়, তাহলে এই কথাটা মাথায় গাইথা রাখবা যে এ চার্জ বি চার্জের তুলনায় চার্জের সাপেক্ষে স্থির, সাপেক্ষে স্থির। ঠিক আছে, এ চার্জ বি চার্জের সাপেক্ষে স্থির, এই কথাটা মাথায় রাখবা। যদি দুইটা চার্জের মধ্যে রিলেটিভ মোশন তৈরি হয়, মনে রাখবা, তাইলে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। এই যে বলরেখা আছে না, এই বলরেখা যদি তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়, এই বলরেখাগুলো এত সুন্দর থাকে না। এই বলরেখার মধ্যে একটা রিপল তৈরি হয়, রিপল। এখানে একটা রিপল তৈরি হবে, এখানে একটা রিপল তৈরি হবে, রিপল তৈরি হবে বলরেখার মধ্যে। ঠিক আছে, আর এই বলরেখার মধ্যে যখন রিপল তৈরি হবে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকলে, তখন আমরা দেখবো যে একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো চার্জ নিয়ে ডিল করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে আমাদের। এই কুলম্বের আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, এইখানে চার্জটা একটা আরেকটার সাপেক্ষে স্থির, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি নাই। যদি তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকে, তখন ওইখানে কুলম্বের ফোর্স তো থাকবেই, সাথে আরেকটা ফোর্স আইসা পড়বে। ওইটা হচ্ছে আমরা চ্যাপ্টার 5-এ না 4-এ জানি দেখবো। তো ওইখানে আমরা ডিটেলস ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট জিনিসটা আমরা অনেক সময় মিস করি, দ্যাটস ওয়াই এটা আমি কালকে বলতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই আজকে বলে দিলাম। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসাম্পশন। ঠিক আছে, যে চার্জ দুইটা এখানে স্থির আছে। আচ্ছা, তো এই কনসেপ্ট যদি আমাদের বোঝা হয়ে যায়, তাহলে কনজারভেশন অফ চার্জও আমাদের বোঝা হয়ে গেল। তো আজকে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কোন একটা চার্জের চারপাশে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার প্রভাব যতটুকু জায়গা জুড়ে থাকে সেটা তার ইলেকট্রিক ফিল্ড। আর স্বাভাবিকভাবে একটা চার্জ যখন থাকে, তখন এর প্রভাবটা চারপাশে কিভাবে ছড়ায় যাচ্ছে এটা আমার বুঝাইতে হয়, তাই না? তোমরা ছোটবেলায় সূর্য আঁকছো না? সূর্য আঁকার সময় এরকম 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 দাগ দিতা, এরকম এরকম দাগ দিতা। এই দাগ দিয়ে আসলে কি বুঝাইতা? যে সূর্য এরকম সুতা ছাড়তেছে এরকম কিছু? না, কখনোই না। তোমরা বুঝাইতে যে সূর্য থেকে আলো ছড়াই যাইতেছে, তাই না? আলো ছড়াই যেতেছে, তার মানে সূর্য তার চারপাশে কিভাবে প্রভাব ফেলতেছে, মানে আলো দিয়ে কিভাবে প্রভাব ফেলতেছে, সেইটাই আসলে তুমি তোমার মনের অজান্তেই এই দাগগুলা দিয়ে বুঝাই ফেলতা। ঠিক আছে, এটা বলতে পারো তোমার সূর্যের ফ্লাক্স। ফ্লাক্স না, এগুলোকে লাক্স বলা হয়, আলোর সাথে রিলেটেড। তো যাই হোক, এগুলা বলরেখা দিয়ে বুঝাইতে আর কি। তো চার্জের ক্ষেত্রে আমরা সেম কাজটা করি। একটা চার্জের প্রভাব তার চারপাশে কিভাবে ছড়াই যাইতেছে, সেগুলো আমরা চার্জ থেকে কতগুলা দাগ এভাবে 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 বের করে দেখাই, যেগুলাকে বলা হয় তড়িৎ বলরেখা। কি? তড়িৎ বলরেখা বা ফোর্স লাইন বলে। তো আমরা এটাকে ফ্লাক্স বলবো। ঠিক আছে, এখন থেকে আমরা এটা ফ্লাক্স বলবো এই যে বলরেখাগুলাকে, আর একে ডিনোট করবো হচ্ছে ফাই দিয়ে। ঠিক আছে, আমাদের খুব কাজে লাগবে এই তড়িৎ বলরেখা বা ফ্লাক্সের কনসেপ্ট গুলা। আচ্ছা, অনেক বইয়ে এগুলা বলা থাকে যে এগুলো হচ্ছে কাল্পনিক বলরেখা, এগুলার আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই। তোমাদের কি মনে হয়, এগুলোর কি বাস্তব অস্তিত্ব আছে? কেউ একজন অ্যান্সার করো তাড়াতাড়ি, অনেক কিছু করতে হবে আজকে। মনে তো হয় না। কি এগুলো বাস্তব অস্তিত্ব নাই তোমার মনে হচ্ছে? না মানে সূর্যেরটা যেমন আমরা মানে শুধুমাত্র
প্রকাশ করার জন্য এভাবে দেখাই মেবি। আচ্ছা, ফারদিনের অবজারভেশন এইটা। মাহিন, তোমার অবজারভেশন কি বলো তো তাড়াতাড়ি? এটা না তো তড়িৎ বলরেখার কনসেপ্ট বুঝাইতেছিলাম, তো আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম এগুলো কাল্পনিক কিনা। তো আচ্ছা, তাহলে যদি কাল্পনিক হয়ে থাকে, তা কাল্পনিক জিনিস তো যেমনে মন চায় সেমনেই করা যায়, তাই না? তা আমি বলরেখাগুলো এখন থেকে এইভাবে এইভাবে রাখবো, কোনো সমস্যা আছে বলো তো? হাসবি, বলো তো কোনো সমস্যা আছে কিনা এভাবে এভাবে আঁকলে? হুম, বলরেখাগুলো আমি এখন সোজাসুজি না এঁকে এইভাবে আঁকবো, আমার ইচ্ছা। কনভেনশনালি তো সোজাসুজি আঁকা হয়, এরকম হলে তো সমস্যা হওয়ার কথা। আচ্ছা, এটা একটা ভালো অবজারভেশন। আচ্ছা, আসলে বলরেখাগুলো এতটাও কাল্পনিক না, ঠিক আছে? বলরেখা আমি একটু আগে বলছি যে একটা জিনিসের প্রভাব, এটা তো শিওর যে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার প্রভাব আছে, ঠিক আছে? তার মানে প্রভাবটা যেহেতু দেখাইতেছি, তার প্রভাবটা কিভাবে ছড়াইতেছে, প্রভাব কিভাবে ছড়ায়, যেহেতু একটা প্র্যাকটিক্যাল জিনিস বর্ণনা করতেছি, তার মানে আসলে এই বলরেখাগুলো এতটাও কাল্পনিক না যে আমি নিজের ইচ্ছা মতো দিব, ঠিক আছে? সো নিজের ইচ্ছা মতো আমি দিতে পারবো না, এভাবে হবে না, এভাবে স্ট্রেট লাইনেই দিতে হবে। আসলে বলরেখাগুলা তোমার আলোর বেগের সমান বেগে নির্গত হয়। কি হয়? আলোর বেগে নির্গত হয় এগুলা। এগুলা নিয়ে বেসিক্যালি এগুলো রিসার্চ লেভেলের আলোচনা, তো তো অনেক জায়গায় তুমি এগুলার অনেক রিসার্চ না, বেসিক্যালি হচ্ছে এগুলো নিয়ে অনেক কন্ট্রাডিক্টরি আছে। তো অনেকে বলে এগুলো খুবই কাল্পনিক, অনেকে বলে এগুলো আলোর বেগে নির্গত হয়। সো আমার কাছে এইটাই মনে হয় যে এটা বেসিক্যালি এতটাও কাল্পনিক না, এটা আলোর বেগে নির্গত হওয়ার কারণে এগুলো আসলে তুমি চোখে দেখো না, ঠিক আছে? বাট এগুলা এক্সিস্ট করে, ঠিক আছে? এগুলোর প্রভাব তুমি সিম্পলি যখন তুমি একটা ম্যাগনেট নিয়ে কাজ করো, আরেকটা ম্যাগনেট এটারে কাজ করতে চাও, তখন এরা যখন বিকর্ষণ করে, তখন তুমি তো একটা জিনিস, একটা টান টান জিনিস ফিল করো, তাই না? একটা ইলাস্টিক জিনিস ফিল করো এদের মাঝখানে, তাই না? আবার যখন তুমি কি করো, একটা চুম্বকের চারপাশে লোহার গুঁড়া রেখা দাও, তখন দেখো এরা কিন্তু এইভাবে ঠিক বলরেখার প্যাটার্নেই কি হয়, সুসজ্জিত হয়, তাই না? তো হইতে পারে এটা বলতে পারো যে এরকম সুতা টাইপের কিছু বের হইতেছে না, বাট এই বরাবর তার একটা এমন একটা প্রভাব ক্ষেত্র আছে যেটা আমরা এই রেখাটা দিয়ে দেখাইতেছি, ঠিক আছে? বাট এই রেখাটা এভাবেই অ্যাকচুয়ালি কোনো লাইন থাকতেছে না, বাট কিছু একটা তো বেরোচ্ছে ওই দিক দিয়ে যা এই প্রভাবটা তৈরি করতেছে। তো ওই জিনিসটাই বেসিক্যালি আলোর বেগে বেরোচ্ছে, দ্যাটস ওয়াই চোখে দেখা যায় না। তো এটাও আমি অন্য জায়গা থেকে শিখছি, যেগুলো আমাদের বইয়ে নাই। তো তোমরা তোমাদের বইয়েরটাই দিও আর কি, এগুলো কাল্পনিক টাল্পনিক এগুলাই দিও, তাহলে মার্কস পাবা। আচ্ছা, তো ঠিক আছে। তো এতক্ষণ আনকনভেনশনাল কথাবার্তা বাদ, এখন হচ্ছে আমরা বইয়ের কিছু বৈশিষ্ট্য দেখি, এগুলার বইয়ে কি 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 বৈশিষ্ট্য এগুলা লেখছে। তো আমার যতটুকু মনে আছে এইগুলার বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য তোমার এরকম ছিল যে বলরেখাগুলা তোমার খোলা খোলা থাকে। এই চার্জের ক্ষেত্রে কি খেলে অবশ্যই মনে রাখতে হবে, এগুলা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আলোচনা করতেছে। ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ বলরেখা সম্পর্কে আলোচনা করতেছি। চুম্বক বলরেখা আলাদা জিনিস, ঠিক আছে? আলাদা জিনিস। তো আমরা তড়িৎ বলরেখা ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আলোচনা করতেছি। এরা ওপেন হয়, ঠিক আছে? এই যে একটা চার্জ থেকে বের হইতেছে, অর্থাৎ একটা শুরু আছে এদের, ঠিক আছে? একটা স্টার্টিং আছে, ওইরকম এন্ডিং না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? তো এরা হচ্ছে খোলা খোলা বক্ররেখা, ঠিক আছে? আচ্ছা, এরা সোজাও হইতে পারে, বক্রও হইতে পারে। কেমন বক্র হইতে পারে? যে এখানে একটা নেগেটিভ চার্জ রেখা দাও, তো এইটা গিয়ে এভাবে বাঁকা গিয়ে এইভাবে এইটার ধরবে, এইটার ধরবে, তো এখানে বাঁকাও হইতে পারে, ঠিক আছে? দ্যাট মিন্স এরা খোলা বক্ররেখা। তারপরে হচ্ছে এদের কনভেনশন কি ধরা হইছে, যে এরা পজিটিভ চার্জ থেকে বের হয় আর নেগেটিভ চার্জের দিকে কি করে, প্রবেশ করে, ঠিক আছে? এদের কনভেনশনটা কি ধরা হইছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কনভেনশনাল। বেসিক্যালি যে পজিটিভ চার্জ থেকে বের হয় আর নেগেটিভ চার্জ থেকে যে প্রবেশ করে, এটা টোটালি কনভেনশনাল, ঠিক আছে? তুমি এটার উল্টা ধরলেও কোনো সমস্যা ছিল না, বাট এটা কনভেনশন যেহেতু তৈরি হয়েছে এবং ওই কনভেনশনের উপর বেস করেই বেসিক্যালি আমাদের পুরো এই ইলেকট্রোম্যাগনেটিজম যেহেতু দাঁড় করানো, তো তুমি যদি এটার উল্টা করতে চাও তাহলে তোমার সবকিছু উল্টা করতে হবে, যেই রিস্ক আমরা নিব না, ঠিক আছে?
এত পেঁচালে আমরা যাব না, আমরা এই কনভেনশনই ফলো করব, ঠিক আছে? তো এটা পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে লম্বভাবে প্রবেশ করে। মোস্ট ইম্পর্টেন্টলি কি, এই বস্তু এটা যদি চার্জিত বস্তু হয়, ফ্লাক্স এটা থেকে লম্বভাবে বের হবে, এটা সারফেসের সাথে লম্বভাবে, অবশ্যই কি লম্বভাবে বের হবে, অবশ্যই লম্বভাবে বের হবে, ঠিক আছে? এটা মনে রাখো যে তলের সাথে লম্ব করে ফ্লাক্স বের হয়, ঠিক আছে? আচ্ছা, এই বলরেখাগুলা একটা আরেকটারে কখনো ছেদ করে না, অর্থাৎ এই দিক দিয়ে একটা বলরেখা গেছে, এইটার উপর দিয়ে আরেকটা ছেদ করে বলরেখা যাবে, ক্রস করবে, এটা কখনোই হয় না। বলরেখা ক্রস করে না, বলরেখা ক্রস করে না, ঠিক আছে? বলরেখা কখনোই ক্রস করবে না। এরা ইলাস্টিক, ইলাস্টিক অর্থাৎ একটা আরেকটার উপর এরকম চাপ দিবে। মনে করো এই একটা বলরেখা আছে, এই আর একটা বলরেখা আছে, এর উপর প্রেসার দিয়ে এর সংকুচিত করার চেষ্টা করবে, এও এরকম মানে এরা টাইট টাইট হয়ে থাকতে চাবে, একদম টাইট টাইট হয়ে থাকতে চাবে, বাট এরা কখনো একজন আরেকজনকে টাচ করবে না, বাট একজন আরেকজনের উপর কি দিবে, চাপ প্রয়োগ করবে বলরেখা, ঠিক আছে? মনে করো এরকম অনেকগুলো বলরেখা আছে, অনেকগুলো বলরেখা আছে এরকম, তো এরা একটা আরেকটারে চাপ দিয়ে এরকম সংকুচিত করার চেষ্টা করবে আর কি, সংকুচিত করার চেষ্টা করবে, যাতে কম দৈর্ঘ্যের নিয়ে এরা থাকতে পারে, এরকম টান টান ভাবে থাকতে চাবে, বাট এরা কখনো একজন আরেকজনের উপর কি করবে না, ক্রস করবে না। এরা ইলাস্টিক এবং একজন আরেকজনের উপর কি প্রয়োগ করবে, চাপ দিয়ে, তারা পার্শ্বচাপ প্রয়োগ করে অ্যাকচুয়ালি তোমরা সংকুচিত থাকে, বা বলতে পারো যেহেতু চাপাচাপি করতেছে, এরা একজন আরেকজনকে কি করতেছে, বিকর্ষণ করতেছে, ঠিক আছে? ইলাস্টিক এবং রিপালসিভ, এটা মুছে না কেন? আচ্ছা, ইলাস্টিক এন্ড রিপালসিভ। তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হচ্ছে বলরেখার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সাপোজ মনে করো আমার এই দিক দিয়ে কতগুলো বলরেখা গেছে, এদিক দিয়ে অনেকগুলো অসংখ্য বলরেখা গেছে। তো আমরা তো জানি বলরেখাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ফাই দ্বারা ডিনোট করি, ফ্লাক্স। আমি প্রথম প্রথম লিখতেছি এই কারণে হচ্ছে ফাই এর সাথে ফ্লাক্সও লিখে দিচ্ছি, কিন্তু এরপরে লিখবো না, যেখানেই ফাই লিখবো বুঝে নিতে হবে ওইটা ফ্লাক্স বোঝাচ্ছে বা বলরেখা বোঝাচ্ছে, ঠিক আছে? এখন এটা তো তোমার অনেক বড় এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে? তা আমি যদি জানতে চাই, সাপোজ আমি হচ্ছে এরকম একটা এরিয়া নিলাম, এ এরিয়া নিলাম, এই এরিয়ার ভিতর দিয়ে খেয়াল করলাম যে এইটা পাস করছে, এইটা পাস করছে, আর এই বলরেখাটা পাস করছে, ঠিক আছে? তার মানে এই এ এরিয়ার মধ্যে দিয়ে খুব অল্প সংখ্যক ফ্লাক্সই পাস করছে। তো ধরলাম এই এ এরিয়ার মধ্যে দিয়ে যেই ফ্লাক্স পাস করছে সেটা হচ্ছে হলুদ ফাই, ঠিক আছে? তাহলে একক এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স পাস করছে, তাহলে যদি হয় এ এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স সংখ্যা যদি ফাই হয়, তাহলে হচ্ছে ওয়ান এরিয়া বা একক এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স সংখ্যা হচ্ছে ফাই বাই এ। মনে রাখবা এই ফাই বাই এই হচ্ছে এই পার্টিকুলার এরিয়াতে তোমার ফিল্ডের ইন্টেন্সিটি, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটির জন্য আমরা কতগুলো ফর্মুলা শিখছি, E is equal to 1 by 4 pi epsilon তোমার Q by R square, তারপর E is equal to শিখছিলাম F by Q, এখন E is equal to আরেকটা কি শিখলাম, phi by A, ঠিক আছে? অর্থাৎ E is equal to আরেকটা ফর্মুলা কি শিখলাম, phi by A, অর্থাৎ ইন্টেন্সিটি হচ্ছে তোমার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো ফ্লাক্স গেছে, সেইটাই আমরা অন্য ডিরেকশনে বলতে পারি যে এটাই হচ্ছে ওই এরিয়াতে তোমার ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফাই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ফাই ইজ ইকুয়াল টু লিখতে পারি ই এ, খুবই সুন্দর, ই এ। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ফর্মুলা কি বের হলো, ই এ। এখন একটা প্রবলেম হয়ে গেছে, কি প্রবলেম হয়ে গেছে, যে সবকিছু তো এত সুন্দর হয় না, তাই না? এই যে ফ্লাক্স আমার আছে, সাপোজ এই ফ্লাক্স আমার আছে, সবসময় যে তলটা এভাবে সুন্দরভাবে লম্বভাবে থাকবে এমন কোনো কথা নাই। ধরলাম তলটা এরকম বাঁকা করে আছে, ঠিক আছে? এরকম বাঁকা করে আছে তলটা, এই এ এরিয়াটা বাঁকা করে আছে। তাহলে বেসিক্যালি খেয়াল করে দেখো, এখন কিন্তু আগের মতো এটা যখন লম্বা ছিল তখন যতগুলা ফ্লাক্স পাস করতেছিল, তখন এটাকে বাঁকা করে দেওয়ার কারণে এখন কিন্তু আর আগের মতো ফ্লাক্স পাস করতেছে না। এই যে খেয়াল করে দেখো, আগে এই উপরেরটাও পাস করতো, উপরের ফ্লাক্সটাও এই ক্ষেত্রফল দিয়ে পাস করতো,
কিন্তু এটা বাঁকা করে দেওয়ার কারণে এখন আর উপরেরটা কি পাস করতেছে না, এটা এভাবে দাঁড়া করাইলে হয়তো পাস করতো, বাট এখন পাস করতেছে না। তার মানে আমি বুঝতে পারলাম যে ফ্লাক্সের সংখ্যা কমে গেছে। তাহলে বেসিক্যালি কতটুকু পাস করতেছে এই এরিয়া দিয়ে, খেয়াল করে দেখো, এই এরিয়া দিয়ে ততটুকু ফ্লাক্সি পাস করবে যতটুকু এই বরাবর একটা লম্ব এরিয়া থাকলে পাস করতো। এই বরাবর যতটুকু লম্ব এরিয়া থাকলে যতটুকু পাস করতো, এটা কাত হয়ে ঠিক ততটুকু ফ্লাক্সি কি করতেছে, ক্যারি করতেছে। তার মানে আমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাই, খেয়াল করে দেখো, এই ফর্মুলাতে আমার এরিয়াটা ছিল একদম লম্ব। অর্থাৎ আমরা জানি তল যদি একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, তলের ভেক্টর হচ্ছে সারফেস থেকে সবসময় এরকম লম্ব বরাবর উপরের দিকে, ঠিক আছে? তার মানে এই বরাবর যদি তোমার তলটা লম্ব হয়, তাহলে তল ভেক্টরের দিক আর আমার ফ্লাক্সের দিক কি ছিল, সেম ছিল, ঠিক আছে? তল ভেক্টরের দিক আর ফ্লাক্সের দিক সেম ছিল। তো তখনই বেসিক্যালি হচ্ছে কি আমি এই ফর্মুলা অর্থাৎ তাদেরকে গুণ করে করতে পারবো। তার মানে ই ইন্টু এ, ডিরেক্ট এই গুণের ফর্মুলা ইউজ করতে হলে আমার কন্ডিশন কি, তলটা লম্ব বরাবর থাকতে হবে, অর্থাৎ তলের দিক আর ফ্লাক্সের দিক সেম থাকতে হবে। কিন্তু এখন তো আমার তলের দিক এইটা হয়ে গেছে, অন্য গালি নেই, এখন তো আমার তলের দিক কি হয়ে গেছে, এইটা হয়ে গেছে, আর আমার ফ্লাক্সের দিক হচ্ছে এইটা। তার মানে তাদের মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, ধরলাম তাদের মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে? তো তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমার দরকার হচ্ছে এই ফ্লাক্সের দিকের সাথে, আমার এরিয়ার কতটুকু উপাংশ আছে সেটা নিতে হবে। কারণ আমার এই ফর্মুলা ইউজ করতে হলে কি করতে হয়, ফ্লাক্সের দিকের সাথে কম্পোনেন্ট হিসাব করতে হয়, অর্থাৎ লম্বভাবে কতটুকু আছে। আর জানি এ যদি একটা ভেক্টর হয়, তো এ ভেক্টরের থিটা দিকের সাথে কি কতটুকু অংশ থাকে, এ কস থিটা, ঠিক আছে? তার মানে ফ্লাক্সের দিকের সাথে আমার এরিয়ার এ কস থিটা উপাংশ আছে। তার মানে এই ফর্মুলা যদি আমি আর বা এভাবে বাঁকা অংশের জন্য ব্যবহার করতে চাই, তাহলে আমার ফাই ইজ ইকুয়াল টু কি হবে, ই এ কস থিটা। আবার ইও ভেক্টর এও ভেক্টর, আবার তাদের মধ্যে কস থিটা আছে, আবার ফ্লাক্সও কি আমার একটা ভেক্টর, দ্যাট মিন্স আমি আসলে পাইতেছি দুইটা ভেক্টরের ডট গুণফল। তার মানে মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা অলরেডি ডিরাইভ করে ফেলছি। তার মানে ফ্লাক্স ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টেন্সিটি ভেক্টর, ইলেকট্রিক ইন্টেন্সিটি ভেক্টর ফ্লাক্স, এখানে ছোট ই দিয়ে লিখে দিলাম ইলেকট্রিক ইন্টেন্সিটি, কেননা কিছুদিন পর হচ্ছে আমরা ফ্লাক্স শিখবো, তখন এটা ম্যাগনেটিকের জন্য হবে, এম দিয়ে লিখবো। আর এখন যেহেতু ইলেকট্রিকেরটা শিখতেছি, তো এটা নিচে ছোট করে ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্লাক্সের ইকুয়েশন কি পাইলাম, যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডট গুণফল অফ হোয়াট, ইন্টেন্সিটি ভেক্টর এন্ড এরিয়া ভেক্টর, ঠিক আছে? মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ফ্লাক্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এইটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সিম্পল একটা মানে কি বলে একটা ইনফরমেশন মাথায় রাখবো, যে কোন একটা চার্জ, কোন একটা বস্তু যদি সাপোজ কিউ অ্যামাউন্টের চার্জ তার মধ্যে আছে, তো তার থেকে অবশ্যই কি হবে, বলরেখা বেরোবে। তো এটার টাইটেল হচ্ছে বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা, ঠিক আছে? সো কোন একটা চার্জের মধ্য থেকে অবশ্যই বলরেখা বেরোবে। সো এই বলরেখার অ্যামাউন্ট কত সেইটা একটা ফর্মুলা থেকে জানা যায়, যে মনে রাখবা যে কোন চার্জ থেকে যে পরিমাণ বলরেখা বের হয়, অর্থাৎ বলরেখার সংখ্যা নাম্বার অফ ফ্লাক্স লাইনস n ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ ডিভাইডেড বাই কি, ও এটা তো কিউ লিখি নাই, বড় কিউ হবে, বড় কিউ ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন। কি বললাম, বড় কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এখন যদি তোমার কি বলে এটা যদি শূন্য মাধ্যমে হয়, তাহলে এপসাইলনের জায়গায় কি হবে, এপসাইলন নট হবে। আর এপসাইলন নটের ভ্যালু আমরা জানি 8.854 ইন্টু 10 ইনভার্স কি, 10 ইনভার্স 12 মেবি, ঠিক আছে? 10 ইনভার্স 12, ঠিক আছে? তো এই ভ্যালুটা বসাইলে, মনে করো আমার কাছে যদি 1 কুলম্বের একটা চার্জ থাকে, তো সেইটা থেকে কতটুকু ফ্লাক্স বের হবে, সেটা হচ্ছে এত 8.854 ইন্টু 10 ইনভার্স 12 টি। আবার একটা মজার বিষয় খেয়াল করে দেখো,
এটা তো আমি কি বলরেখার সংখ্যা বের করতেছি না, আর বলরেখার সংখ্যাটাই কি আমার ফ্লাক্স, তাই না? তার মানে n ইজ ইকুয়াল টু আসলে আমার কিছুই না, এটা আমার ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, কতগুলা বলরেখা বের হইছে সেটা তো আমার ফ্লাক্স। তার মানে ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা এভাবেও ডিটারমাইন করতে পারি যে কতগুলা তোমার বলরেখা বের হইছে। তার মানে কিউ বাই এপসাইলন নট হচ্ছে তোমার বলরেখার সংখ্যা। আচ্ছা, এতটুক বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা আমাকে রেসপন্স করে জানাও, কেননা অলরেডি আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির অনেক বড় ইম্পর্টেন্ট একটা অংশ পড়ে ফেলছি। বুঝতে কোনো টপিক বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করো, আর না কোশ্চেন করলে আমি নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম নাই, তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে খুবই আমাদের পরিচিত, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল এটা হচ্ছে গ্র্যাভিটির চ্যাপ্টারে আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা, পটেনশিয়াল কি এটার বেসিক ধারণা দিয়ে দিয়েছিলাম। সো এখানেও ব্যতিক্রম না, ওইখানে ছিল আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড আর এখানে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তো সাপোজ আমার যদি একটা চার্জ থাকে, তো ধরলাম এতটুকু এরিয়া জুড়ে কি আছে, আমার চার্জের প্রভাবটা আছে। এভাবে না, এখানে আমি খুবই সিস্টেমেটিক চলে যাই, শিফট সেট কন্ট্রোল, এইটা আছে। সাপোজ মনে করো হচ্ছে এতটুকু জায়গা জুড়ে হচ্ছে আমার প্রভাবটা আছে আমার চার্জের। ঠিক আছে, এটা হচ্ছে আমার চার্জের প্রভাব ক্ষেত্র, এই গ্রিন জায়গাটা জুড়ে চার্জের প্রভাব ক্ষেত্র আছে। সো এখন এই প্রভাব ক্ষেত্রের বাহিরেই কি আমি বলতে পারি এই চার্জের জন্য অসীম, তাই না? তো পটেনশিয়াল আসলে কিছুই না, কোন একটা জায়গার পটেনশিয়াল মনে করো এটা হচ্ছে এই চার্জের জন্য অসীম, মানে এইখানে চার্জের কোনো প্রভাব নাই। তো প্রভাব নাই বা অসীম এরকম একটা জায়গা থেকে যদি আমি 1+1 কুলম্বের একটা চার্জ, এই চার্জের ফিল্ডের মনে করো এটা হচ্ছে কিউ চার্জের ফিল্ড, তো এই চার্জের ফিল্ডের এই পয়েন্টে মনে করো আনছি, এই চার্জটাকে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে এটাও প্লাস এইটাও প্লাস। তো যখনই আমি এর প্রভাবের মধ্যে চলে আসছিলাম, যখনই আমি এই জায়গায় ছিলাম, সে অলরেডি আমাকে বিকর্ষণ করা শুরু করছে, তার প্রভাব খাটানো শুরু করছে। সো এই প্রভাবের বিপরীতে এনে 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 তাকে আমাকে কি এই জায়গায় আনতে হয়েছে, তার মানে একটা ফোর্সের বিপরীতে আমাকে তার স্মরণ ঘটাইতে হয়েছে। তার মানে এখানে একটা কাজ হবে, ঠিক আছে? সো যেই অ্যামাউন্টের কাজ আমার করতে হয়েছে একটা একক ধনাত্মক চার্জকে এই জায়গায় আনতে, সেটাই হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল। এটা যদি তোমার পি পটেনশিয়াল হয়, তো এর পটেনশিয়াল, এটা যদি পি পয়েন্ট হয় তো এর পটেনশিয়ালকে আমরা ভিপি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তো এটা হচ্ছে ভি মানে পি পয়েন্টের পটেনশিয়াল। বুঝতে পারছি, এটা সম্পর্কে তোমাদের আগেই ধারণা দিচ্ছিলাম। তো আমরা এটা ডিরাইভ করতাম কেমনে, এটা ডিরাইভ করতাম যে সাপোজ এইটা হচ্ছে আমার প্লাস চার্জটা, আর এটা থেকে সাপোজ মনে করো প্রভাব ক্ষেত্র থেকে এক্স ডিস্টেন্সে ধরলাম আমার একটা পয়েন্ট আছে, এখানে তোমার মনে করো একটা চার্জ আছে। ঠিক আছে, একটা কিউ অ্যামাউন্টের কিউ নট একটা চার্জ আছে, আর এই চার্জের সৃষ্টি করছে সে হচ্ছে কিউ। তো কিউ অ্যামাউন্টের চার্জটাকে আমি কি করতে চাই, এই দিক বরাবর নিয়ে আসতে চাই, কালারটা চেঞ্জ করি, এই দিক বরাবর নিয়ে আসতে চাই। আর এ আমাকে কি করতেছে, এই বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে। তো এর ফোর্স হচ্ছে এই এফ পরিমাণ। তো আমরা জানি যে এই ফোর্স কি অ্যামাউন্টের হবে, আমরা জানি দুইটা চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান 1/4 পাই এপসাইলন কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই কি তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার। ঠিক আছে, আর আমি তার স্মরণ ঘটাইতেছি কি এই দিক বরাবর, তার মানে স্মরণ আর বলের মধ্যবর্তী কোণ কত, ধরলাম তার অল্প একটু স্মরণ ঘটাইছি এখান থেকে এতটুকু ডিএক্স পরিমাণ। তো স্মরণ আর ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা জানি কাজ যদি বের করতে চাই অল্প পরিমাণ নিতে, যে পরিমাণ ডিডব্লিউ পরিমাণ কাজ আমার করতে হয়েছে, এই ডিডব্লিউ কাজের অ্যামাউন্ট যদি আমি বের করতে চাই, তো সেটা হবে এফ ডট ডিএক্স, তাই না? এটাই তো হবে। তো ডট গুণফল যেহেতু আছে, তো ডট গুণফল উঠাই দিলে এফ
dx ইনটু কি করতে হবে তাদের মধ্যবর্তী কোণের cos, তাহলে cos 180 ডিগ্রি নিতে হবে আমার, কারণ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি আমি নেই তাহলে আমার একটা মাইনাস চলে আসে, -1 মাইনাস f dx। তো f এর ভ্যালু আমি বসাই দিই, f এর ভ্যালু হচ্ছে -1/4 পাই এপসাইলন q নট ডিভাইডেড বাই x স্কয়ার dx। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এটা তো হচ্ছে ক্ষুদ্র অংশের জন্য কাজ, তাই না? আমি বের করতে চাই সাপোজ মনে করো কোন একটা পয়েন্টের পটেনশিয়াল, এই পয়েন্ট যেটা হচ্ছে চার্জ থেকে আমার r ডিসটেন্সে আছে, তাহলে আমার এই যে ক্ষুদ্র যেই 1 কুলম্ব এই বা কিউ অ্যামাউন্টের যে চার্জটা আছে এইটাকে তো আমাকে ইনফাইনাইট থেকে নিয়ে আসতে হবে, তাই না? ইনফাইনাইট থেকেই r ডিসটেন্সে নিয়ে আসতে হবে। তার মানে যেহেতু প্রতিনিয়ত একটা চেঞ্জিং ফোর্সের বিপরীতে কাজ করতেছি, তার মানে এখানে আমাকে কি করতে হবে, ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হবে, যেহেতু প্রতিনিয়ত f চেঞ্জ হচ্ছে। আর এই কাজটা বের করার জন্য তাহলে আমার কি করতে হবে, এই dw কে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট কোথা থেকে কোথায় করতে হবে, ইনফাইনাইট থেকে r পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। কাকে, এই dw কে। এই dw এর ভ্যালুটা কি ছিল, -1/4 পাই এপসাইলন ইনটু q নট dx বাই x স্কয়ার। এখন মজার বিষয় হলো এই টার্ম পুরাটাই হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? তো এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি চাইলে। তো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম -1/4 পাই এপসাইলন, উপরে আছে q আর ইনটু q নট, আর ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে, ইনফাইনাইট r dx বাই x স্কয়ার। তো তোমরা ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা জানো যে x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো এখন আমরা x টু দি পাওয়ার n এইখানে এই কন্ডিশনের জন্য কত, n এর ভ্যালু কত, n ইজ ইকুয়াল টু এখানে কত, -2 অবশ্যই। তো -2 হলে আলটিমেটলি কত থাকতেছে, x - 2 প্লাস 1 -2 প্লাস 1, তার মানে থাকতেছে x - 1 ডিভাইডেড বাই -1, তার মানে একটা -1 থাকতেছে, তার মানে 1 বাই এইটা আসতেছে -1/x থাকতেছে। তো সিম্পলি এটা আমি বসাই দিচ্ছি, আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে মাল্টিপ্লাইড হয়ে প্লাস হয়ে গেল। তো q নট ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, আর থাকতেছে 1/x, আর লিমিট কত, আমার লিমিট হচ্ছে ইনফাইনাইট থেকে r। আচ্ছা, তো এখন আমি লিমিটটা বসাই দেই। লিমিটটা বসাই দিলে কি পাচ্ছি, q নট 4 পাই এপসাইলন তোমার হচ্ছে 1/r মাইনাস 1/ইনফাইনাইট। 1/ইনফাইনাইট এটা কিছুই না, জাস্ট 0। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন কি আসতেছে, টোটাল কাজ q নট 4 পাই এপসাইলন ইনটু r। ঠিক আছে, আচ্ছা এটা আসছে আমার টোটাল কাজ। আর খেয়াল করে দেখো, যখন এই কিউ নটের ভ্যালু হয়ে যায় +1 কুলম্ব, তখন এই ডাব্লিউ আর কিছুই না, তখন এইটাই হয়ে যায় কি আমার এই কোন ওই পয়েন্টের কি পটেনশিয়াল, অর্থাৎ আর ডিসটেন্সে যে পয়েন্টটা আছে, সেটার পটেনশিয়াল, তাই না? সেটাই তো আমার হয়ে যায় পটেনশিয়াল। তাহলে খেয়াল করে দেখো, কিউ নট অ্যামাউন্টের চার্জ আনার জন্য আমার কাজ করতে হচ্ছে ডাব্লিউ পরিমাণ, তাহলে আমার একক চার্জ আনতে আমার কাজ কি করতে হচ্ছে, ডাব্লিউ বাই কিউ নট পরিমাণ। আর ডাব্লিউ এর ভ্যালু আমি কি পাইছি, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে তোমার কত, আর এটাই তো আমার একক চার্জের জন্য যে কাজ, সেটাই তো আমার কি ভোল্টেজ বা পটেনশিয়াল, ডাব্লিউ বাই কিউ নট। তাহলে আলটিমেটলি এই কিউ নট কাটাকাটি গিয়ে আমার ইকুয়েশন থাকে 1/4 পাই এপসাইলন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ডিভাইডেড বাই আর। তো এটাই হচ্ছে আমার সেই মারাত্মক ফর্মুলা, যেটা দিয়ে হচ্ছে আমি পটেনশিয়াল ক্যালকুলেশন করি। ঠিক আছে, তো পটেনশিয়াল ক্যালকুলেশনের দুইটা ফর্মুলা পাইলাম, v is equal to w by q, এইখানে q হচ্ছে আমার টেস্টিং চার্জ, আর v is equal to কি 1/4 পাই এপসাইলন q বাই r, এইখানে q হচ্ছে আমার ফিল্ড ক্রিয়েটিভ চার্জ, মানে ফিল্ড ক্রিয়েটিভ চার্জ, যেই চার্জটা ফিল্ড ক্রিয়েশন করছে, আর এটা হচ্ছে আমার টেস্টিং চার্জ। এই চার্জগুলোর পার্থক্য মনে না থাকলে, এগুলোই বেসিক্যালি বেসিক জিনিস এগুলাই।
যে মনে থাকতে হবে যে কোনটা আসলে কোন ধরনের চার্জ। তো আশা করি পটেনশিয়াল কি এটা বুঝতে পারছো। তো পটেনশিয়াল এখন সাপোজ মনে করো আমার কাছে এই চার্জটা আছে আর এই চার্জের ফিল্ড হচ্ছে এইটা, এরকম একটা ফিল্ড আছে এই চার্জ, ঠিক আছে, এই চার্জের এই ফিল্ডটা আছে। সো অসীম থেকে সাপোজ মনে করো অসীম থেকে, এটা তো অসীম, এই এই গোল দাগের বাইরে যেটা গেছে ওইটাই অসীম। তো এটা মনে করো কিউ চার্জ আছে অসীম থেকে এই পয়েন্টে আনতে, এটা হচ্ছে ধরলাম বি এ পয়েন্ট। তো এই এ পয়েন্টে কোন একটা +1 কুলম্ব চার্জ আনতে আমার যেই কাজ হবে সেটা হচ্ছে তার পটেনশিয়াল ভিএ। আবার মনে করো অসীম থেকে এই বিন্দুতে বি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে সেটা হবে ভিবি, তাই না? তো এই পয়েন্ট থেকে সিম্পলি শুধু যদি এই পয়েন্টটা আমি নিতে চাই তাহলে আমার কাজ কত হবে? সিম্পল জিনিস, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলে কাজ কত হবে খেয়াল করে দেখো। এখান থেকে এখানে আনলে যে পরিমাণ কাজ হয়েছে, এখান থেকে এখানে আনলে যে পরিমাণ কাজ হয়েছে, এই দুইটা কাজ যদি বিয়োগ করে দেই তাইলে আমি যে বাড়তি কাজটা আমার বাকি থাকতেছে সেটা কি আমার এখান থেকে এখানে নিতে কৃত কাজ, তাই না? তো সিম্পল জিনিস এইটা হবে হচ্ছে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কাজ হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি, ঠিক আছে? আর উল্টা বলে ফেললাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কাজ, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা বের করে থাকি, বুঝতে পারছি? তো পটেনশিয়াল ডিফারেন্স আসলে কি এটা বুঝতে পারছো যে এটা আসলে কিছুই না, যে তাদের অ্যাবসলিউট যে পটেনশিয়াল আছে ওই অ্যাবসলিউট পটেনশিয়ালের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? তো যার পটেনশিয়াল বেশি তার সাথে কি হবে আর যার পটেনশিয়াল কম তার সাথে কি হবে এখন এটা দেখব, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এখন হচ্ছে চার্জ কেন আমরা যে কনভেনশন ফলো করি সেই কনভেনশনে চলাচল করে সেটা বোঝার চেষ্টা করি। সাপোজ আমি একটা প্লাস চার্জ নিলাম এখানে, স্বাভাবিকভাবে আমরা পটেনশিয়ালের ফর্মুলা কি দেখছি যে 1/4πε কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ চার্জের যত কাছাকাছি তুমি যাবা, এটা হচ্ছে R1, এটা ধরলাম হচ্ছে R2, অর্থাৎ চার্জের যত কাছাকাছি থাকা যায় আর এর ভ্যালু তত ছোট হয়, আর আর এর ভ্যালু এখানে যত ছোট হবে মনে রাখবা পটেনশিয়ালের ভ্যালু কি তত বেশি হবে। তার মানে চার্জের কাছে পটেনশিয়াল বেশি, কাছাকাছি জায়গায় পটেনশিয়াল বেশি, দূরে পটেনশিয়াল কম, বা উল্টা ভাবে বলতে পারি কাছে নিতে বেশি কাজ করা লাগে, দূরে নিতে কম কাজ করা লাগে। তো এখন একটা পজিটিভ চার্জ যখন আসে, এই পজিটিভ চার্জকে পজিটিভ চার্জ বিকর্ষণ করে, তার মানে সে এখান থেকে এখানে চলে যাবে, এখানে থাকলেও এখান থেকে এখানে চলে আসবে। তার মানে পজিটিভ চার্জ আসলে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে মুভ করে, লো পটেনশিয়ালের দিকে মুভ করে। আর একটা নেগেটিভ চার্জ তুমি নাও, সে তাকে আকর্ষণ করবে, তার মানে সে এখান থেকে বেসিক্যালি এখানে আসবে। তো খেয়াল করে দেখো, সে লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে আসতেছে, তার মানে নেগেটিভ চার্জ তোমার লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে মুভ করে, ঠিক আছে? এটা হচ্ছে চার্জ। তাহলে বুঝতে পারলাম যে চার্জের যে ফ্লো এর কনভেনশনটা আমরা ধরছি, সেই কনভেনশনে একটা জিনিস মাস্ট, যে আমরা ধরে নিছি যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা পজিটিভ। কি অ্যাজাম্পশন কি আমাদের? অ্যাজাম্পশন হচ্ছে ফিল্ড ক্রিয়েটর চার্জটা কি পজিটিভ, এটা আমাদের অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনের উপর বেস করেই আমরা হচ্ছে আমাদের এই অনুসিদ্ধান্তগুলোয় আসলাম যে পজিটিভ চার্জ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যায় আর নেগেটিভ চার্জ লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে যায়। এই কারণেই হচ্ছে আমরা যখন কারেন্ট সার্কিটে আঁকি তখন দেখাই যে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে কি যাচ্ছে, পজিটিভ চার্জ যাচ্ছে, কিন্তু এর বিপরীত কি অ্যাকচুয়ালি ইলেকট্রন যাচ্ছে কি লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে। আশা করি সার্কিট অ্যানালাইসিসে এখন আর এটা আমাদের সমস্যা হবে না, কেন চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এটা আমরা বুঝে ফেলতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা দরকার যে পটেনশিয়াল, এইটার একক হচ্ছে তোমার ভোল্টেজ,
বা ভোল্টেজ বলি আর কি, এটার একক হচ্ছে ভোল্ট। তোমরা অনেকেই নাম শুনছো একজন বিজ্ঞানীর, আলেক্সান্দ্রো আলেক্সান্দ্রো দে ভোল্টা, তার নাম থেকে মেবি ভোল্ট বা ভোল্টেজ যেটাই আসে না কেন সেটা আসছে আর কি, ঠিক আছে। তো পটেনশিয়ালের একক আমরা ভোল্ট হিসেবে প্রকাশ করি তার নাম অনুসারে। আচ্ছা, তো ভোল্ট বা পটেনশিয়াল বা ভি যেই টার্মটা আমরা দেখতেছি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কেন বুঝতেই পারতেছো, এটা কি একটা কাজ, সাম সর্ট অফ কি একটা ওয়ার্ক। আর ওয়ার্ক হচ্ছে দুইটা ভেক্টরের কি, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টরের কি ডট গুণ হইছে না, ডট প্রোডাক্ট হইছে। দ্যাটস ওয়াই কাজ কি একটা স্কেলার, দ্যাটস ওয়াই আমার পটেনশিয়ালও কি একটা স্কেলার কোয়ান্টিটি। তার মানে এটা দিয়ে কি বুঝাইতে চাইলাম, যে সাপোজ মনে করো যে যদি তোমার কাছে এরকম প্রবলেম থাকে, শেপ আসে না কেন, আচ্ছা শেপ আসছে। সাপোজ তোমার কাছে এরকম প্রবলেম থাকে যে এরকম একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের তো ভেক্টর পটেনশিয়াল হচ্ছে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, আর ইন্টেন্সিটি এটা ছিল আমাদেরকে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো চিন্তা করো যে আমাদের কাছে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এরকম একটা সামান্তরিকের এখানে একটা চার্জ আছে, সবগুলাই প্লাস চার্জ Q1 Q2 Q3। এই পয়েন্টটাতে আমাকে বললো যে এই তিনটা চার্জের দরুন আমাকে বের করতে, বের করতে, অর্থাৎ ইন্টেন্সিটি কত, পটেনশিয়াল কত, এটা বের করতে, ঠিক আছে। আমি কোনো ম্যাথ করাইতেছি না এখনো, আমি জাস্ট মানে কনসেপ্ট গুলো বলতেছি যে কিভাবে সলভ করব। তো ভেক্টর, আর এখানে যদি একটা +1 কুলম্ব চার্জ আনি, তাহলে এই একে বিকর্ষণ করবে এইদিকে, একে বিকর্ষণ করবে এইদিকে, তাহলে দুইটা ভেক্টরের লব্ধি পাবো এই দিক বরাবর। আবার এর বিকর্ষণ করবে এইদিকে, এইটা যোগ করে আলটিমেটলি আমি হচ্ছে লব্ধি বের করে ফেলতে পারবো ভেক্টরের যোগ অনুযায়ী, ঠিক আছে। তো মান বের করতে হবে, দিকও বের করতে হবে, যদি বলে তার মানে থিটাও বের করতে হবে, ম্যাগনিটিউডও বের করতে হবে, এইটা। এখন মজার বিষয় হলো যদি এই জায়গায় ভোল্টেজটা বের করতে বলে, একদমই প্যারা কম। এইটার জন্য এটা ধরলাম আর ডিসটেন্স R1, এটা ধরলাম হচ্ছে R2, কেননা ডায়াগোনালি হিসাব করতে হবে, আর এটা ধরলাম হচ্ছে আবারও R3। তাহলে জাস্ট কি করতে হবে, এটা থেকে এই দূরত্বের জন্য পটেনশিয়াল বের করবা, ধরলাম V1 বের হইছে, এটা থেকে এটার জন্য ধরলাম হচ্ছে V2 বের হইছে, এটা থেকে এটার জন্য হচ্ছে V3 বের হইছে। তাহলে টোটাল পটেনশিয়াল কি হবে, জাস্ট দুইটার এই তিনটার অ্যালজাব্রিক সাম, এই তিনটাকে অ্যালজাব্রিক সাম করলেই কি পটেনশিয়াল বের হয়ে যাবে, কারণ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তো আশা করি পটেনশিয়াল জিনিসটা কি এটা বুঝতে পারছো, আর পটেনশিয়াল রিলেটেড একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এখন একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। একটু আগে আমরা বলছিলাম যে সাপোজ এটা যদি একটা পয়েন্ট হয়, এটার যদি ভোল্টেজ হয় VA, আর এটা যদি একটা পয়েন্ট হয়, এটার যদি ভোল্টেজ হয় VB, তাহলে মনে করো একটা পজিটিভ চার্জ এখান থেকে এখানে নিলাম, একটা পজিটিভ চার্জ যদি এখান থেকে এখানে নেই, আর যদি তোমার মনে করো এইটার পটেনশিয়াল হায়ার হয়, তার মানে VA গ্রেটার দেন যদি VB হয়, তাহলে স্বাভাবিকভাবে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে আনতে তোমার কিছু কাজ করতে হবে, তাই না? মানে কিছু কাজ হবে আর কি। যদি সাপোজ মনে করো এখানে প্লাস কিউ অ্যামাউন্টের একটা চার্জ আছে, তো এই তোমার কাজের অ্যামাউন্ট কত আমরা অলরেডি দেখছিলাম, V ইজ ইকুয়াল টু কি W/Q0, এরকম একটা ফর্মুলা দেখছিলাম, তাই না? তো এখানে ভিটা বেসিক্যালি কি ছিল, এই ভিটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স, যদি আমি ইন ব্রড সেন্স বলি, ঠিক আছে। কেননা ভি এর জন্য আমি কি পাবো W/Q0, আবার VB এর জন্য কি পাবো তোমার W1, এটা ধরলাম হচ্ছে WA, এটা হচ্ছে WB/Q0। তা আমি যদি জানতে চাই যে এই দুইটার জন্য চেঞ্জের জন্য কতটুকু কাজ করতে হয়েছে, তাহলে সিম্পলি আমাকে এই দুইটার বিয়োগ করতে হবে, তাহলে কি পাবো, তাহলে কমন Q0 তো কমন, তাহলে উপরে কি পাইতেছি WA মাইনাস WB। তার মানে এটা হচ্ছে কাজের পার্থক্য, অর্থাৎ এখান থেকে এখানে নিতে কতটুকু কাজ করতে হচ্ছে। সিম্পলি এটাকে যদি আমি W দিয়ে প্রকাশ করি, W, তাহলে আসলে এইখান থেকে এখানে নিতে কৃত কাজ W ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো Q0, এটাকে এই পাশে গুণ করে দাও, Q0 ইন্টু VA মাইনাস VB। তার মানে কোন একটা Q0 অ্যামাউন্টের চার্জকে
যদি আমি ভিএ পটেনশিয়াল থেকে ভিবি পটেনশিয়ালের দিকে নেই, তাহলে আমার কতটুকু কাজ করতে হয়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিম্পলি ওই চার্জকে ওই পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে গুণ করে দিলে আমি চার্জের কি বলে কাজের অ্যামাউন্ট পেয়ে যাই। ঠিক আছে, এটা একটা দারুণ অ্যাজাম্পশন। তার মানে আমি অ্যাজাম্পশন না, একটা ফ্যাক্ট। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কিউ ইন্টু ডিভি, অর্থাৎ ভোল্টেজের ডিফারেন্স। ঠিক আছে, মাথায় রেখো। আচ্ছা, এখন আবার আমরা কাজ নিয়ে যেহেতু কাজ করতেছি, কাজ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এফ ইন্টু ডিআর, তাই না? এটা তো লেখাই যায় কাজ ইন্টু, আমি দিক নিয়ে মাথা ঘামাইতেছি না আপাতত, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে নিলাম, কোন দিক থেকে কোন দিকে নিলাম ওইটার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস সাইন চলে আসবে। তো আমি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি। এফ ইন্টু কি আসতেছে? এইটা সাপোজ মনে করো হচ্ছে যদি আর পরিমাণ ডিস্টেন্স সরাই তাহলে ডিআর এর ভ্যালুটা হয়ে যাবে আর, তাহলে এফ ইন্টু আর অ্যামাউন্ট হবে কি আমার কাজ। এখন খেয়াল করে দেখো, ই ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি আমি কিউ নট পরিমাণ চার্জ সরাই, তাহলে আমরা জানি এফ এর ভ্যালু কি হয়? এফ ইজ ইকুয়াল টু ই কিউ হয়, তাই না? কারণ আমরা দেখে আসছিলাম ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তার মানে এফ ইজ ইকুয়াল টু কি হবে? ই ইন্টু কিউ হবে। তাহলে আমি এখানে সিম্পলি এই জিনিসটা করতে পারি, এফ কে ই ইন্টু কিউ দ্বারা কি করতে পারি? চাইলে রিপ্লেস করতে পারি। তো আমি রিপ্লেস করতেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ নট ইন্টু আর। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটাকে যদি আমি একই পাশে নিয়ে আসতে চাই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভি, তাহলে কিউ ডিভি ইজ ইকুয়াল টু কি আসতেছে? ই কিউ আর, বেসিক্যালি এখানে কিউ নট ছিল, তো এইটা কি মোকাবেলা, তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসতেছে? অ্যাকচুয়ালি ডিভি বাই আর। মোর প্রিসাইসলি বলতে গেলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি ডিআরটা কি আর দ্বারা অমিট করছি। তো আমি যদি এই ক্ষুদ্র চেঞ্জটাই রাখতাম, এই ডিআরটাকে এই ডিআরই রাখতাম, এই ডিআরটাকে ডিআরই রাখতাম, এই ডিআরটাকে ডিআরই রাখতাম, তাহলে এখানেও কি পাইতাম? ডিআরই পাইতাম। আর যদি আমি সাইনের জন্য কাজ করতাম, তো তোমরা জানো যে এই এই কাজের জন্য আমরা কি পাইছিলাম? এখানে cos 180 ডিগ্রি আসে, তখন একটা মাইনাস চলে আসে, এখানেও একটা মাইনাস চলে আসে, এখানে একটা মাইনাস চলে আসবে, তো আলটিমেটলি কি এখানেও একটা মাইনাস চলে আসবে। সো আলটিমেটলি একটা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট ইকুয়েশন পেয়ে গেলাম, মাইনাস ডিভি বাই ডিআর, যেটা আমি তোমাদের গ্র্যাভিটি পড়ানোর সময় পড়াইছিলাম। অর্থাৎ চার্জের ক্ষেত্রেও এইটা সত্য হয়, অর্থাৎ পটেনশিয়ালের তোমার নেগেটিভ গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো এটাকে আমি চাইলে কি কি করে লিখতে পারি? ডিভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ কি মাইনাস ই ডি আর, এভাবে লিখতে পারি, তাই না? তার মানে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি পাইতে পারি আমি? মাইনাস ই ডি আর। ঠিক আছে, তার মানে ভোল্টেজ আর এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা ইন্টার রিলেটেড সম্পর্ক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা এইটা ছিল। এটা অনেক সময় অ্যাডমিশনে কাজে লাগে। ঠিক আছে, অনেক সময় কাজে লাগে এটা। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে এই জিনিসটা আসলে হইতেছে কি। ঠিক আছে, আচ্ছা, তো ই আর ভি এর মধ্যে সম্পর্ক আমরা দেখে ফেললাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, কেউ কোনো কথা বলতেছে না, তার মানে হচ্ছে কোনো কোশ্চেন নাই। তো আজকে হচ্ছে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখব, ছোট্ট জিনিস দেখেই হচ্ছে আমরা আমাদের শেষ করবো আজকের ক্লাস। সেটা হচ্ছে মানে একটা প্রচলিত একক আর কি, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি? তো আমরা তো এতক্ষণ কাজ করছি যে এখানে যদি একটা বিন্দু থাকে ভিএ পটেনশিয়ালের, আর এইখানে যদি একটা বিন্দু থাকে ভিবি পটেনশিয়ালের, তো তাদের মধ্যে দিয়ে চার্জ আদান প্রদান করলে এখান থেকে এখানে নিলে কাজ হয়, তাই না? এখন যদি জিনিসটা এরকম হয় যে বিএ মাইনাস ভিবি 1 ভোল্ট, অর্থাৎ তাদের মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্স 1 ভোল্ট, আর আমি চার্জ হিসেবে নিতেছি একটা ইলেকট্রন চার্জ হিসেবে এখান থেকে এখানে নিতেছি, তার মানে চার্জের অ্যামাউন্ট কত? 1 মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তখন আমি যেই পরিমাণ কাজ পাই, অর্থাৎ একটা ইলেকট্রনকে 1 ভোল্টের ডিফারেন্সে নিলে যে পরিমাণ কাজ আমি পাই,
সেটাই কি আমার 1 ইলেকট্রন ভোল্ট, আর এইটার অ্যামাউন্ট হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এই ইলেকট্রনের চার্জটাই তো হবে, তাই না? 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি? 1 ভোল্টেজ পার্থক্যে একটা ইলেকট্রনকে হাই মানে নিতে, ভোল্টেজের ডিফারেন্স থেকে নিতে যে পরিমাণ কাজ আমার করতে হয় বা যে পরিমাণ কাজ আমি পাই এর রিভার্সে, সেইটা হচ্ছে আমার 1 ইলেকট্রন ভোল্ট, যেটা হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, এটা অহরহ অহরহ ব্যবহার করব আমরা কোথায়? যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স বা মডার্ন ফিজিক্সে যাব অহরহ, তখন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একক, তো তখন আমরা ইলেকট্রন ভোল্ট নিয়ে আসলে বেশি কাজ করি, জুল নিয়ে তেমন কাজ করি না, কেননা জুল অনেক বড় একক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো আজকে মোটামুটি আমার এতটুকুই আলোচনা করার কথা ছিল।